প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারিতে। সাথে রয়েছে আমি নাসিমুল হাসান। দর্শক, আপনারা জানেন যে আমরা মূলত সপ্তাহের সেরা সব খবর নিয়েই গ্যালারির এই পর্বগুলো আয়োজন করে থাকি। তবে আমাদের আজকের এই আয়োজনের একটু থাকছে ভিন্নতা। আমাদের পুরো আয়োজনেই থাকবে একটি আড্ডা, এবং কেন সেই আড্ডা আপনারা সেই অতিথির সাথে পরিচিত হলেই জানতে পারবেন। আমাদের স্টুডিওতে আছেন তিনজন অতিথি। আছেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার আধুনিকতার রূপকার যাকে বলা হয়, কানাডা প্রবাসী ফরাদ টিটো। আছেন এদেশের ঘরোয়া ক্রিকেট ফুটবলের পোরখ একজন মানুষ, ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। আছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় লেখক ও ক্রীড়া সাংবাদিক, দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের গ্যালারি স্টুডিওতে। আমাদের আজকের বিষয় বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা ও খেলাধুলায় যাদের হাত ধরে শুরু হয়েছিল এই সাংবাদিকতার আধুনিকতার ছোঁয়া লেগেছিল, তারা আজ উপস্থিত। দেখব তারা কি বলবে। হোস্ট হিসাবে আমি শুধু শুনেই যাব আর আপনারা শুনবেন। টিটু ভাই, আপনার কাছে যাচ্ছি। যে জায়গা থেকে শুরু করেছিলেন, আজকে কেমন দেখছেন বাংলাদেশের এই গণমাধ্যম? আমাদের সাংবাদিকতা আসলে একটা জায়গায় গেছে। ইলেকট্রনিক মিডিয়াতে আজকে এই যে এভাবে শুরু করা, এরকম কিন্তু আসলে ভাবাই যেত না। আমাদের দৈনিক কাগজগুলোয় যে ঠিক গ্রামারের বাইরে গিয়ে একেবারে পয়েন্ট টু পয়েন্ট একটা খেলাকে বর্ণনা করার বাইরে গিয়ে যে কিছু লেখা যেতে পারে, ইলেকট্রনিক মিডিয়াতে কিছু যে বলা যেতে পারে, সেন্স অফ হিউমার জানা যেতে পারে, সেখানে গল্প করা যেতে পারে, এই বিষয়গুলোই ছিল না। আজকে এই উপস্থাপনাতেও আমার এই শুরুটাতেও এটা মনে হচ্ছে যে আমরা আসলেই ভালো জায়গায় গেছি। আমাদের ক্রীড়া সাংবাদিকতা অবশ্যই আমি যখন আসি সেই 90 দশকের শুরুতে, তারও আগে 80 দশকের শেষ দিকে যখন সাপ্তাহিক বিচিন্তা দিয়ে আমার শুরু, তখন একটা কিছু নতুন কিছু করার চেষ্টা করেছিলাম। প্রত্যেকের জেনারেশনে এরকম কিছু সময় আসে যে আমরা নতুন কিছু করব, পুরনো সময়ে যে জিনিসগুলো আমরা পাইনি, যে বিষয়গুলো পাইনি, তা থেকে বেরিয়ে আসব। তো সেটা করতে গিয়ে 91-তে যখন যেটাকে বলা হয় যে আমরা নতুন ধারার সাংবাদিকতা শুরু করেছি, ক্রীড়া সাংবাদিকতা, যেখানে আমাকে একটু কৃতিত্ব দেওয়া হয়, আমার নামটা চলে আসে, এর জন্য আমি কৃতজ্ঞ অবশ্যই সবার কাছে। কিন্তু ওই সময়টায় আমি যেটুকু করেছি আমার টিম নিয়ে, এখন ক্রীড়া সাংবাদিকতা একেবারে সেই খুব সম্ভবত সেই ধারাটাই আছে, কিন্তু প্রতিষ্ঠিত রূপে। এখন অনেক এক্সপ্যান্ডেড ক্রীড়া সাংবাদিকতা, অনেক বৃহৎ। এখন অবশ্যই আমরা জানি অনেকগুলো প্রিন্ট মিডিয়া, অনেকগুলো ইলেকট্রনিক মিডিয়া আজকে প্রফেশন হিসাবে ক্রীড়া সাংবাদিকতা অত্যন্ত উঁচু একটা জায়গা চলে গেছে। কিন্তু তারপরেও আমি বলবো যে আমি অবশ্যই আশাবাদী, আমি অবশ্যই ভালো দিকটাই দেখছি যে আমরা ভালো একটা জায়গায় চলে গেছি। কিন্তু আমার সমসাময়িকরা বা এই প্রজন্মের যারা বা তোমাদের প্রজন্মের যারা, তাদের অনেকের কাছে একটা অভিযোগ, ঠিক আমরা ঠিক আরও কিছু জায়গায় ঘাটতি রয়ে গেছে। সেই ঘাটতিগুলো নিয়ে বোধহয় আমরা পরে আলোচনা করতে পারবো। যেমন এখানে একটা ইমোশনের কথা চলে এসেছে, যে আমরা কথা বলছিলাম একটু আগে অফ দ্য রেকর্ড, যে আমাদের আবেগটা ঠিক আগের জায়গাতে নেই। প্রফেশনালিজম অন্যভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, যেখানে আমাদের খেলার প্রতি ভালোবাসা, আমাদের যে প্যাশন যেটা ছিল, সেটা বোধহয় কমে যাচ্ছে। সেখানে আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি, অথবা আমরা 9টা-5টা অফিস করছি এখন, যেখানে আমাদের সেই ক্রীড়া পাগল দিনগুলো আর নেই। যখন আমরা আগে সারাটা দিন ভাবতাম আমি খেলা দেখব, খেলাকে উপভোগ করব, সেটা নিয়ে লেখালেখিতে ডুবে থাকবো, চাকরিটা কখন সেটা মনেও থাকতো না, বেতনটা কখন আসবে সেটা মনেও থাকতো না। সেই জায়গাটায় আছি কিনা আমার মনে হয় বাবু মামুনরা আরও ভালো বলতে পারবেন। আপনার বাবু ভাই, আপনার কাছে যাব, তার আগে একটু একটা জিনিস আমার ভুল হয়েছে, সেই জিনিসটা একটু কারেকশন করি। দর্শক, এই ক্রীড়া সাংবাদিকতায় বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত ছিলেন, প্রবীণ যারা, মাসুদ আহমেদ রুমি, কামরুজ্জামান, মঞ্জু ভাই, আতল হক মল্লিক, যারা গাটের পয়সা দিয়ে এই পেশায় আকৃষ্ট হয়েছিলেন, পরবর্তী প্রজন্ম যেটাকে পেশা হিসেবে পেয়েছে, তার পরবর্তী প্রজন্ম যেটাকে প্রতিষ্ঠান হিসেবে পেয়েছে, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা আজকে একটি প্রতিষ্ঠান এবং পরিপাটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ড্রয়িং রুমে এরকম চেয়ার টেবিল আছে এবং এরকম একটি প্ল্যাটফর্ম আছে, এবং এই প্ল্যাটফর্ম আছে বলেই আমরা কিন্তু আজ কথা বলতে পারছি। এই কারণে তাদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। বাবু ভাই যদি বলেন, টিটু ভাইয়ের পরে। দোদুল, আমিও আপনার এই কথাটাই ভাবছিলাম যে আমরা যখন ক্যারিয়ার শুরু করেছি তখন আমাদের সামনে একদম প্রথাগতভাবে ক্রীড়া সাংবাদিকের প্রতিমূর্তি ছিলেন সবাই প্রয়াত, শুধু জামান ভাই
অ্যালাইভ মঞ্জু ভাই, অজয় দা, কাশিদারা আছেন, শ্রদ্ধেয় মঞ্জু, মাসুদ আহমেদ রুমি ভাই, রফুল হাসান, আতুল হক মল্লিক ভাই, বদিউজ্জামান ভাই, ওনারা চলে গেছেন ওপারে। আমরা যখন ক্যারিয়ার শুরু করি তার ঠিক আগে থেকে কিন্তু ওনাদের লেখা পড়তাম। টিটো ভাই মাত্র বললেন যে 80s শেষে ওনার সাপ্তাহিক বিচিন্তা আর 91-এ আজকের কাগজ। আমি কিন্তু 91-এ ক্যারিয়ার শুরু করিনি, একদম 91-এর শেষে, দ্যাট ইজ 92-র শুরু থেকে শুরু। মামুন ঠিক তার 2 বছর পর 94 যখন বের হয় আমরা রুমি ভাই, বদি ভাই মানে আমাদের বদিউজ্জামান ভাই, কামরুজ্জামান ভাই, অজয় দা, রফুল হাসান, আতুল হক মল্লিক ভাই, প্রয়াত আব্দুল হামিদ ভাই, ওনাদের লেখা পড়েছি। ওনাদের প্রতি কৃতজ্ঞতা, ওনাদের প্রতি একদম আমার পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, ওই সময়টায় আসলে বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতার আজকের এই অবস্থা ছিল না। সেটা টিটো ভাইকে কয়েকদিন আগে আমি ফেসবুকে লিখেছি যে উইদাউট এনি হেজিটেশন, যে বাংলাদেশে আধুনিক ক্রীড়া সাংবাদিকতার জনক। এখন তাহলে হয়তো বলতে পারেন তাহলে কি তার আগে যারা লিখতেন তারা কেউ আধুনিক ছিলেন না? আমি এখানে অবশ্যই প্রয়াত মাসুদ আহমেদ রুমি ভাই এবং প্রয়াত রফুল হাসানের কথা বলবো, যারা ব্যক্তি জীবনে, টিটো ভাই আমি নিশ্চিত তাদেরকে স্মৃতিচারণ করতে গিয়ে বলবেন, অত্যন্ত আধুনিক, শুধু বলবো না, সত্যিকারের প্রগতিশীল এবং উঁচু মানের সাংবাদিকও ছিলেন এবং জ্ঞানও রাখতেন, ক্রিকেট, ফুটবল, কিন্তু ব্যাপারটা ছিল যেটা টিটো ভাই বললেন আপনার সূচনার পরপরই, যে সাংবাদিকতাটা তখন কিছুটা প্রথাগত সাংবাদিকতার মধ্যে ছিল। দ্যাট ইজ আমরা জানতাম হেডিং কি হবে, দ্যাট ইজ তখন তো মহডার্ন আবাহনী ওরিয়েন্টেড বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আজকে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল খেলে, সেমিফাইনালের আশা করি আমরা, এসএ গেমসে আমরা ভালো করি, সাফ ফুটবলেও বাংলাদেশ হয়তো এবার ভালো করেনি, অতীতে ভালো করার রেকর্ড আছে, আমাদের শুটাররা কমনওয়েলথ থেকেও গোল পেয়েছেন। কিন্তু তখন কিন্তু দ্যাট ইজ 80s পুরো সময়, ইভেন মিড 90s আইসিসি জেতার আগ পর্যন্ত আমাদের কিন্তু ছিল হচ্ছে মহডার্ন আবাহনী ওরিয়েন্টেড। আমরা জানতাম পরের দিন বাংলাদেশের শীর্ষ দৈনিকগুলোতে কি হেডিং হবে, দ্যাট ইজ মহডার্ন আবাহনীকে হারিয়েছে কিংবা আবাহনী মহডার্নকে হারিয়েছে, বড়জোর ওই গোল ডিফারেন্সটা থাকতো, অথবা উত্তেজনাপূর্ণ ড্র, হ্যাঁ, বা প্রাণহীন ড্র বা নিষ্প্রাণ ড্র। কিন্তু টিটো ভাই প্রথম এসে দেখিয়ে দিলেন যে না, একটা অন্য ধরনের হেডিং করা যায়, যেটার সঙ্গে খেলার, আমরা ওই দিন ব্যক্তিগত আলাপচারিতা টিটো ভাই বলছিলেন, দেখা গেল মাঠের বাইরে উত্তেজনা, টিকিট ব্ল্যাকাররা কিভাবে ব্ল্যাক করতো, একটা চীনাবাদামওয়ালার কি, ঝালমুড়িওয়ালার কি আবেগ, তার বিক্রি কত, গ্যালারিতে উত্তেজনা। আমরা জানি আপনি নিজেও ফ্যানাটিক ফুটবল আমোদে ছিলেন, মামুন সিলেট থেকে চলে আসতো, সেই বিষয়গুলো সঙ্গে মাঠকে মিলিয়ে, মাঠের কর্মকাণ্ড, মাঠের ঘটনা প্রবাহকে মিল রেখে ম্যাচ রিপোর্ট, সাইড স্টোরি করা এবং হেডিংয়ে বৈচিত্র্য আনা, দ্যাট ইজ পরিবেশনাটাই ডিফারেন্ট। এটা টিটো ভাইয়ের হাত ধরে আজকের কাগজ করেছে, আমরা সেটা লালন করে যাচ্ছি। কতটা করতে পারছি আমি জানি না, তবে টিটো ভাই যেটা বললেন যে হ্যাঁ, অপূর্ণতা তো থেকেই যায়। অপূর্ণতা বলতে আমি টিটো ভাইয়ের সাথে কোনো সংযুক্তিতে যাব না। একটা বিষয় আমার মনে হয় আমি পয়েন্ট টাচ না করলেই নয়, সেটা হচ্ছে যে বাংলাদেশে গত 10 বছরে 12 বছরে বেশ প্রতিশ্রুতিশীল ক্রীড়া সাংবাদিক এসছেন, বাট আমার কাছে যেটা মনে হয় তাদের কয়েকজন বেশ মেধাবী, কিন্তু মাঠ কেন্দ্রিক, দ্যাট ইজ ঘাস মারানো ক্রীড়া সাংবাদিক কম। বলতে পারেন আপনি যে এখন গুগল হয়েছে, ক্রিকইনফো হয়েছে, ইন্টারনেট সার্চ করলেই অনেক কিছু পাওয়া যায়, তারপরও একজন ক্রীড়া সাংবাদিকের যদি মাঠমুখিতা না থাকে, মাঠের সঙ্গে যদি তার সম্পৃক্ততা না থাকে, আপনি ক্রীড়া সাংবাদিকতা অঙ্গনে খুব বেশি দূর যেতে পারবেন। মামুন, আপনাকে বলেছিলাম হুসেন বল, উনি তো দেখলাম ম্যারাথন দৌড় দিল। যাই হোক, না, বাট শুনতে ভালো লাগছিল। বাট টিটু ভাই কলাবাগানের রানওয়ে বিধ্বস্ত বিমান, তখন আপনি একদম উঠতি লেখক, সবাই বলতো যে উঠে আসছে আরেকজন ভালো লেখক, এবং আপনার লেখা স্বয়ং উৎপল শুভ্রও পছন্দ করে। এগুলো আপনাকে আসলে কতটা টানতো, মানে এই যে টিটু ভাইয়ের এই চার্মিং হেডলাইন? না, এটা বলি, যদি আমি বলি, আমি মাঝে মধ্যে উৎপল শুভ্র মানে শুভ্রতাকে বলি যে সত্যি বললে যে আপনি সাংবাদিক না হলে হয়তো আমি সাংবাদিক হইতাম না।
হ্যাঁ এইভাবে বলি, কারণ আমার হচ্ছে সুব্রতার লেখা পড়ে টিটু ভাই, সুব্রতা কিন্তু তখন যেটা ছিল, আমরা সবাই দুজনের একটা তফাৎ আছে, টিটু ভাই করতে ডোমেস্টিক ক্রিকেট আর সুব্রতা করতে ইন্টারন্যাশনাল ক্রিকেট। আমরা যারা তখন ক্রিকেট ফলো করতাম তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের ফ্যান বেশি ছিলাম, এবং আমরা ছিলাম ইন্টারেস্টিং, আমাদের ওই প্রজন্ম ছিল তাদের কাছে ছিল লোকাল ফুটবল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট। মজাটা দেখেন, আজ থেকে 25 বছর পর জিনিসটা বদলে গেছে, এখন জেনারেশনের কাছে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ফুটবল। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ওই অর্থে জনপ্রিয়তা না, এটাও কিন্তু একটা মজার টার্ন অ্যারাউন্ড। তো যাই হোক, আমি তো সেগুলো পড়ে পড়েই মানে তখন আমি যখন ওনারা শুরু করেন 91-এ, তখন আমি ক্লাস 10-এ পড়ি আসলে, তখন আমি ক্যাডেট কলেজে পড়তাম। ফলে আমার তখন এত মজা ছিল যে আমার তখন ক্যাডেট কলেজে ওই পত্রিকাটা দেওয়া হতো না, আমি ছুটিতে এসে অপেক্ষা করতাম যে কীভাবে আমি যে যখন ছুটিতে আসতাম তখন যে আমি আজকের কাগজ পড়তে পারবো, তখন ওইটাও আমার কাছে একটা টেম্পটেশন ছিল। সো ইট ওয়াজ সো বিগ। তারপরে যেটা হচ্ছে ইউনিভার্সিটি ভর্তি হলাম, সুব্রতার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, ইত্যাদি একটা বিষয়। তো ডেফিনেটলি ওনারা ওইটা শুরু করার কারণে, ধরেন যে আমাদের মতো যারা ক্রীড়াপ্রেমিক, আমরা কোনো সাংবাদিকতা পেশা হিসেবে নেব ভাবি নাই, কিন্তু আমরা খেলা পছন্দ করতাম। সো ওনাদের লেখা দেখে আমরা দেখা গেলো আমাদের মনের কথাগুলো আমরা পাচ্ছি। সো মনে হচ্ছে এর সঙ্গে তো যখন আমি রিলেট করতে পারলাম, তখন হচ্ছে আমিও তো এইভাবে লিখতে পারি, এইরকম অনেকে মনে করলো। ফলে হলো কি, কারা সাংবাদিকতা আসলো? তারাই আসতো যারা খেলা ভালোবাসে এবং নিজেদের মধ্যে এক ধরনের সাহিত্যবোধ আছে। এবং সাহিত্যবোধ যাদের মধ্যে থাকে, তাদের মধ্যে সাহিত্য মানে কিন্তু শুধু লেখা না, সাহিত্য মানে কিন্তু চিন্তাও। যে সাহিত্য পড়ে, সাহিত্য নিয়ে ভাবে, তার মধ্যে কিন্তু চিন্তা তৈরি হয়, এবং সেই চিন্তা আবার তাকে বিশ্লেষণী ক্ষমতা দেয়। এই সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাটা আমাকে অ্যাট্রাক্ট করে। যেমন আমি দেখতাম যে একটা ম্যাচ নিয়ে টিটু ভাই অফ দ্য রেকর্ড বলছেন যে সাইড স্টোরি, আগে কি হতো ম্যাচ রিপোর্ট। সো আমি ম্যাচটা পড়লাম শেষ, কিন্তু সাইড স্টোরি মানে কি, স্পোর্টসের সাইড স্টোরি হচ্ছে খেলার বাইরে রিয়াকশন আছে, কিন্তু সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ফিগারাইজ করা, স্টারকে পোর্ট্রে করা। এবং এই জায়গায় আমি মনে করি স্পোর্টস অন্য 8-10টা জার্নালিজম হচ্ছে আলাদা। অন্য 8-10টা জার্নালিজম হচ্ছে বাংলাদেশের স্পোর্টস এই কারণে যে আমরা কিন্তু প্রচুর হিরো তৈরি করি, আমরা ক্যারেক্টার তৈরি করি, এবং এই ক্যারেক্টারগুলোর সঙ্গে মানুষ পরিচিত হয়ে এদেরকে ওরশিপ করায়। এটা গ্লোবাল ফেনোমেনাই, কিন্তু বাংলাদেশে অন্য কোনো জার্নালিজম এভাবে হয় নাই, স্পোর্টসে আমরা যেরকম ফিগারাইজ করি। সো এগুলো পড়ে মনে হচ্ছে আচ্ছা, মানে এইভাবে তো লেখা যেতে পারে। সো এইভাবে আসতে এমনি আমাদের ক্ষেত্রে আরেকটা বিষয় ছিল কি, এখন পড়াশোনা যদিও গুগল এসছে বা ওই বলেন, কিন্তু গুগল বা এইসব হচ্ছে ইনফরমেশন। সো ইনফরমেশনটাকে আপনি ধারণ করলে সেটা পরিণত হবে জ্ঞানকে বিশ্লেষণ করলে হবে প্রজ্ঞা। কিন্তু এখন আমাদের ইনফরমেশন আসে চলে যায়। কিন্তু মজাটা দেখেন, আমি যখন বলছি 80s-এর কথা, আমি সিলেটে থাকতাম, প্রত্যন্ত একটা থানা শহরে, কুলাউড়ায় আমার বাড়ি। ওইখানে কিন্তু আজকাল প্রকাশনা, খেলা পত্রিকা, দেশ পত্রিকা, এগুলো খুব নিয়মিত আসতো। এবং আমি কিন্তু এর আগে যখন এর আগে আমার সুযোগ হতো, আজকালে যখন অশোক দাশগুপ্তের লেখা পড়তাম, তারপরে হচ্ছে বেরি সর্বাধিকারী উনি ইয়াতে লিখতেন, মানবেন্দ্র, এবং তারপর মতিনন্দী। মানে আমরা যেরকম বলি বাংলা এই ক্রীড়া সাংবাদিকতা যে এক ধরনের সাহিত্যের ইয়েটা আসলে মতিনন্দীর তৈরি করে, এবং মতিনন্দী গ্রেট নভেলিস্ট এজ ওয়েল। সো যেটা হচ্ছে কি, তখন কিন্তু আমরা যারা ফলো করতাম তারা এই পর্যন্ত যেতাম। এখন আমার কাছে মনে হয় এখন তো সব আছে, কিন্তু আমরা তো এটা দেখি না। এবং আমি যখন এগুলো পড়তাম তখন আমার মনে হতো পাশাপাশি আমাদের কাগজগুলো পড়লে কিন্তু ওইগুলোর তুলনায় মনে হতো যে আমরা কোথায় পড়ে আছি। এরপর জন্য হলো কি, যখন আজকের কাগজটা আসলো তখন আমি মনে করলাম, আরে এই তো মানে আমরা চাচ্ছিলাম, এটা পেলাম, এবং সেটা আমি মনে করলাম না, অনেকে মনে করলো। এবং এর ফলে যেটা হলো, ওই আজকের কাগজ ওইভাবে লেখার ফলে কি হলো, যারা ক্রিকেট বা ফুটবল ওইভাবে পছন্দ করে না, স্পেশালি ক্রিকেট তো অত ফলোইং ছিল না, তারাও করলো কি, ওই লেখাটা সাহিত্য পাঠের যে আনন্দ, পড়ার আনন্দে তারা ওই লেখাগুলো পড়তে শুরু করলো। পড়তে গিয়ে তারা মাসুম নোবেলকে চিনলো, তাদের হিরোইজমটা ঢুকলো। এমনি যদি ওইভাবে লেখা হতো অনেক স্টার আসতো না। সো আমি মনে করি এই লেখার মাধ্যমে কিন্তু এই আজকের কাগজ এটার সঙ্গে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসও জড়িত, কারণ ওই জিনিসটা আসার ফলে ক্রিকেট জেনারেশনের কাছে ক্রিকেট পপুলার হয়েছে, এবং তারপর জেনারেশন ক্রিকেটের দিকে ক্রিকেটমুখী হয়েছে। মামুনের কথা প্রসঙ্গে যাচ্ছিলাম, আমরা সবাই একটা সাধারণ ধারণা আমাদের মনের মধ্যে যে আমরা 91 সালে, মামুন সবই জানে কিন্তু ওই জায়গাটা মামুন ঠিক ওই জায়গাটায় পৌঁছায়নি তার আলোচনায়, সেটা হচ্ছে যে শুধু সাহিত্যধর্মী রিপোর্টিং, সাহিত্যধর্মী বলতে যেখানে গল্পের রস আছে, গল্প বলা, আমার হাত দিয়ে সেটাই শুরু হয়নি, আমি সেখানে থাকছি না। আমি আরও অনেকগুলো অতিরিক্ত কাজ করেছিলাম যেটা আজকে খুব প্রয়োজন এবং চলছে আমি মনে করি, এর আগে সেগুলো ছিলই না। প্রতিদিন ইনডেপথ রিপোর্টিং, একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং স্পোর্টসে আমি কিন্তু অনেক ধরনের প্রতিবেদন করতাম। আমাকে যদি কেউ একজন ক্রিকেট লেখক বা একজন প্রপার ক্রীড়া লেখক হিসাবে দেখেন, ওই জায়গাটায় আমার প্রতি অবিচার করা হবে, সেই সময়ের কাগজটির প্রতি অবিচার করা হবে। কারণ আমি এমন প্রচুর প্রতিবেদন তৈরি করতাম, প্রতিদিন না হলেও সপ্তাহে 3-4টা, যেই ধারার সাংবাদিকতা অন্তত স্পোর্টসে ছিল না, এটা একদম গ্যারান্টি দিয়ে বলা যায়। সেটিও শুরু ছিল আমরা বিভিন্ন ফেডারেশনকে নিয়ে, বিভিন্ন কর্মকর্তাকে নিয়ে, যাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল সেই খেলাটির পারফরমেন্স, সেই খেলাটির সাফল্যের উঠানামা গ্রাফ। যখনই ক্ষতিগ্রস্ত হতে দেখেছি আমাদের কোনো স্পোর্টসকে, আমরা তার পিছনে লেগেছি, সেই সংগঠন থেকে অনেক তথ্য বের করেছি।
ইনডেপথ রিপোর্টিং কিন্তু তখনই সত্যিকার অর্থে শুরু। তার আগে আমরা সবাই যেটা জানি, আবারও শ্রদ্ধা রেখে বলছি আমাদের আগের প্রজন্মের প্রতি, সাংবাদিকদের প্রতি, আমরা তাদের কাছে ঋণী, কিন্তু তারা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেটা করতে পারেননি। এটা কিন্তু ঠিক টিটু ভাই, আপনারা মানে ইন ডেপথ রিপোর্টিং হয়েছে। ইভেন আমরা যে বলি শুধু ক্রিকেটকে আজকে করতে, তাও না, ফুটবলও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু ক্রিকেট এর আগে এত গুরুত্ব কোথাও পেত না বলে এটা মনে হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে কি, এই রিপোর্টিংগুলো মোর ও লেস অন্যান্য কাগজে বিচ্ছিন্নভাবে হইতো, কিন্তু মজাটা কি জানেন, আপনাদেরটা মানুষকে অ্যাট্রাক্ট করতো কেন? কারণ আপনারা ওই যে দুর্নীতির খবর, কর্মকর্তার খবরের ওই লেখাটাও শুরু হতো যে একজন কর্মকর্তা তো টেবিলে ঘুমাচ্ছেন এখান থেকে। আর অন্যান্য জায়গায় দুর্নীতির খবরটা লেখা হয়তো গত এই চলতি অর্থবর্ষের পঞ্চবার্ষিক পরিকল্পনার স্পোর্টসে দেখা যেত যে চলতি ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ, মানে আমি বলছি যে ওইটার কারণে হতো কি, মানুষ সাধারণ, আমরা যারা পাঠক ছিল, আমি কিন্তু তখন আপনাদের পাঠক হিসেবে দেখেছি, আমরা এগুলোকে মনে হতো এটা পড়ার বিষয় না। কিন্তু যখন আপনি এরকম একটা বিষয়, আপনাদের একটা গ্রেটনেস ছিল, আপনারা যে বিষয়টা মানুষ পড়ে না সেটার মধ্যেও ওইটাকে পড়ার উপযোগী করে ফেলার কারণে প্রেজেন্টেশন, আপনার বিশ্লেষণ ছাপা হয়েছে, কলাম ছাপা হয়েছে, কলামগুলো ওই প্লেয়ার লেখেনি, অনুলিখন করে লেখা হয়েছে। ফলে হয়েছে কি, ওইটার মধ্যে একটা আমরা পাঠের যে আনন্দ সেটা পাওয়া গেছে। ফলে আমার কাছে মনে হয় যে জিনিসটা মানে মোটা দাগে আপনারা সবকিছু করেছেন সাংবাদিকতার, কিন্তু ওই যে প্যাকেজ ছিল এবং প্রেজেন্টেশনের ভিন্নতার কারণে যে জিনিসগুলো আগে মানুষ হয়তো পেত না, বা মানুষ দূরে থাকতো, বিশ্লেষণ শুনলে ভয় পেত, ওই জিনিসটা কমে গেছে। এক কথায় একটা বলা যায় যে স্মার্টফোন কিন্তু অনেকদিন আগে এসছে, কিন্তু এই বিশ্বকাপের পর থেকে শুরু হলো সেলফি, যে সেলফির কারণে কিন্তু এখন মানুষ ক্যামেরাও ইউজ করে না। আপনারা সেরকম সেলফির মতনই একটি পরিবর্তন এনেছেন, এটা নিঃসন্দেহে বলা যায়, তাই না? আপনি বাবু ভাই, আপনার কাছে যাব যে আপনি ঘরোয়া ক্রিকেট ফুটবলের অনেক পরীক্ষিত একজন সৈনিক বলা যায়, পরবর্তীতে কলম সৈনিক। এই যে মামুন যেটা বললো যে একসময় ফুটবলের আধিপত্য ছিল, আজকে ক্রিকেট, কিভাবে এটা উঠলো নামলো একটু যদি বলেন, মানে আপনার কাছে। মামুন কিন্তু একটা কথা বলেছেন, এবং এখানেও কিন্তু টিটো ভাইয়ের কথা বলতে হবে যে টিটো ভাই যখন ভার্চুয়ালি 91-এ আজকের কাগজে তার যে কর্মযজ্ঞ শুরু করলেন দৈনিকে, তার আগে আমি একটু বলে নিই, তার আগে কিন্তু ফুল পেজ স্পোর্টস ছিলই না। টিটো ভাই ওই পুরো এক পাতা স্পোর্টস বাংলাদেশে করা যায় এই কনসেপ্টটাই ছিল না। আমি আমার পূর্বসূরিদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এবং নতুন প্রজন্ম যারা এখন 2 পাতা 4 পাতা স্পোর্টস দেখে অভ্যস্ত, তাদের কিন্তু হয়তো বা এটা তারা হয়তো কোশ্চিনকালে ভাবতেও পারছে না, একটা সময় স্পোর্টস থাকতো 1 কলাম 2 কলাম বা 3 কলাম সর্বোচ্চ, একটা পাতা সেখানে ক্রীড়াঙ্গনের উপরে থাকবে। সেখানে অভিনবত্ব আনা এবং বৈচিত্র্য আনতে গিয়ে আমার মনে হয় টিটো ভাই এমনিতেই কিন্তু স্পোর্টস লাভার। টিটো ভাই দেখলেন যে আমি কি বৈচিত্র্য আনতে পারি, এবং টিটো ভাই এমন একটা সময়ে লোকাল ক্রিকেটকে বেছে নিলেন, যেটা আপনি যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, স্ট্রেটওয়েতে দেশের একটি ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে আপনার সম্পৃক্ততা ছিল, আপনি আরও ভালো বলতে পারবেন, আপনি মোহনবাগান ক্লাবের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। টিটো ভাই বেছে নিলেন যে আমি যদি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটটাকে জাস্ট প্রমোট করি, এবং ঢাকার ক্লাব ক্রিকেটটাকে যদি জাস্ট প্রতিদিনকার ঘটনাগুলোকে একটু ভিন্নভাবে উপস্থাপন করি এবং বৈচিত্র্যপূর্ণ পরিবেশনা থাকে, তাহলে কেমন হয়। আমি নিশ্চিত টিটো ভাই এরকম চিন্তা করছেন, এবং সেই সময় কিন্তু অলরেডি বাংলাদেশের ঢাকার ক্লাব ক্রিকেট যেটা, আমাদের ক্লাব ক্রিকেট যেটা, সেটা কিন্তু অলরেডি আমার মনে হয় সাউথ ইস্ট এশিয়া না, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য কম্পিটিটিভ ক্লাব টুর্নামেন্ট চলে আসছে অলরেডি। তখন অর্জুনা রানাতুঙ্গা থেকে শুরু করে সামারা সেকেরা, টিটু ভাই কয়েকদিন আগে একটা ব্যক্তিগত আলাপচারিতায় বলছিলেন যে যদি হাঁটুর সমস্যা না হতো, হু নোজ, সামারা সাকেরা হয়তো আফ্রিদির চাইতে ডেভাস্টেটিং ব্যাটিং করতে পারত। আমাদেরও তাই মনে হয়, আমিও সেটা বিশ্বাস করি। অলরেডি সেই প্লেয়াররা খেলে গেছেন। তার 1-2 বছর পর আসলেন নেইল ফেয়ারব্রাদার, ওয়াসিম আকরাম আসলেন। এই বিষয়গুলো টিটু ভাই চিন্তা করলেন যে বাংলাদেশের ক্রিকেটে যখন এরা খেলতে পারে, এই ক্রিকেটটাকে হাইলাইট করতে হবে। হাইলাইট করতে গিয়ে তিনি প্রতিদিন এমনভাবে কিছু অভিনব বিষয় তুলে ধরলেন, যেমন কিছু স্টার, কিছুক্ষণ আগে মোস্তফা মামুন বলে গেছেন, নুরুল আবেদিন নোবেল, জাহিদ রাজ্জাক মাসুম। আমি ওই দিন একটা অনুষ্ঠানে বলছিলাম, রুবেল স্পিনার, যে মাসুম অর্জুনা রানাতুঙ্গার সঙ্গে যে বছর খেললো মোহামেডান, প্রবাবলি 87-88, মাসুম পরপর 4টা 50, আপনি তখন মোহামেডানের সঙ্গে জড়িত। ওই সময় অর্জুনা রানাতুঙ্গার সাথে মাসুম ব্যাট করছে। এখনকার প্রজন্ম হয়তো হাসতে পারবে, মাসুমের অন ড্রাইভ, বোলার্স ব্যাক ড্রাইভ, কাভার ড্রাইভ, স্কোয়ার কাট, পুল, এগুলো কিন্তু আমাদের চোখে এখনও কিন্তু মানে কি বলবো, একদম ভালোভাবে মনে পড়ে। টিটো ভাই সেইগুলোকে তুলে ধরেছেন, জাহিদ রাজ্জাক মাসুমকে উপস্থাপন করেছেন, নুরুল আবেদিন নোবেল ফ্ল্যাশ করে কিভাবে এখন, তখন কিন্তু এই
30 ইয়ার্সও ছিল না, এই ফিল্ডিং বিধিবদ্ধতাও ছিল না, বোলারদেরকে ইয়াংস্টারদেরকে থার্ড ম্যান থাকতো, পয়েন্ট থাকতো, দেখা গেল সুইপারের মাথার উপরে দিয়েছে চার। একটু এই বিষয়গুলো টিটো ভাই যে তুলে ধরে এনেছেন এমন সময়ে যখন ক্রিকেটের আসলে ক্রিকেট সত্যি কিন্তু একটা আমি বলবো যে বিবর্তনের দিকে এগোচ্ছিল, এবং তার অ্যান্টিসিপেশনটা আমরা যেমন বলি যে মিডফিল্ডের সেই বা সেন্ট্রাল ডিফেন্ডার সেই তত ভালো যে কত তাড়াতাড়ি অ্যান্টিসিপেট করতে পারে থ্রুটা কোন জায়গায় গিয়ে আসবে। টিটো ভাই ওইটা অ্যান্টিসিপেট করেছিলেন নিপুণভাবে, এবং আমরা আপনাকে একটু থামাতে হচ্ছে সময়ের জন্য। মামুন, এই যে আলোচনাগুলো করছি আমরা ঘরোয়া ফুটবল বা ক্রিকেট নিয়ে, আমি দেখেছি যে দিলু ভাই বা টিটু ভাই বলেন, আমরা তখন নিজেও ক্রীড়ালোকের সাংবাদিকতা ছিলাম, তারা কিন্তু প্লেয়ারদের সাথে একদম ক্লাবে গিয়ে সরাসরি কথা বলতো, কালকের ম্যাচ কী হবে, কী হতে পারে না হতে পারে, এর জন্য তাদের রিপোর্টিংয়ে অনেক ইনডেপথ ছিল। আপনি কি মনে করেন যে এখন এই জিনিসগুলো আছে বা কেউ কেউ করছে? না, এখন আসলে ওই অর্থে মানে কমে গেছে। আসলে কমে গেছে মানে কি, এটা খুব ইন্টারেস্টিং। একটু ডিপলি যদি আমরা দেখি, এটা হচ্ছে এখন টেলিভিশন জার্নালিজম হয়ে গেছে মূল সাংবাদিকতা। এখন টেলিভিশন প্রিন্ট জার্নালিজমে কী হয়, আপনার রেগুলার রিলেশন মেনটেন করতে হয় এক্সক্লুসিভের জন্য। টেলিভিশন সাংবাদিকের বিষয়টা কিন্তু এরকম না, ইনস্ট্যান্ট। কারণ এবং আপনার একজন টেলিভিশনের সাংবাদিকের পক্ষে সবসময় সম্ভব না, বিকজ তার অ্যাসাইনমেন্টে তার ক্যামেরা লাগে, গাড়ি লাগে, ফলে হচ্ছে কি তার পক্ষে গিয়ে একদম বসে থাকা সম্ভব না, একজনকে 2-3 অ্যাসাইনমেন্ট করতে হয়। যেহেতু আমাদের এখন মোর দেন 50% ইফ নট 60-70% জার্নালিস্ট হচ্ছে টিভি জার্নালিস্ট, ফলে হচ্ছে কি এই রিলেশনটা থাকে না। এবং প্রিন্ট মিডিয়ার রিলেশন মেনটেন করতে হয় এই জন্য যে রিলেশন না থাকলে আপনাকে সে খবর দেবে না, আপনাকে এলাও করবে না। আপনাকে একজন কর্মকর্তার রুমে, সেক্রেটারি রুমে ঢুকতে হলে পরিচয় লাগবে, তার সঙ্গে যোগাযোগ লাগবে। টিভিতে যেটা আছে, আপনার টিভির বুমের কারণে এভরিবডি অ্যালাউজ ইউ, বুঝছেন না ক্যামেরার। হ্যাঁ, তো ফলে হচ্ছে কি ওই শক্তিতেই যেহেতু তার কাজটা হচ্ছে, ফলে ওই যে স্কিল বাড়ানো, যোগাযোগ রক্ষা করা, এটাকে সে আর এখন খুব গুরুত্বপূর্ণ মনে করছে না। সে মনে করছে এটা ছাড়াও চলছে, এটা ছাড়াও চলে খুব আগানো যাবে না, সেটা হয়তো দেখছে। কিন্তু তার ফলে কি প্রবলেমটা হচ্ছে এই যোগাযোগটা। এই জন্য আপনি দেখবেন যে সব ফরম্যাটেড জিনিস পাওয়া যাচ্ছে, এর ভিতরে করতে হবে না। যেমন আমি নিশ্চিত আপনি যদিও টিভিতে আছেন, কিন্তু আপনি এটা রিপোর্ট করলে হয়তো আপনার সময় প্লেয়ারদের সঙ্গে 2টা গল্প বাড়তি বলতে পারবেন। এখন কেউ বলছে না, বলে সবাই দেখছে এটা দিয়েই তো হচ্ছে বলে চলছে। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা বড় কারণ হয়েছে যে সম্পর্কের জায়গাটা, সেটা হচ্ছে কি, ধরুন এখন বাংলাদেশের ক্রিকেট ইজ দ্য মানে মেন গেম, এবং আমাদের ক্রিকেট প্লেয়ার এর আগে কিন্তু টিটু ভাই, বাবু ভাই বা আমরাও প্রফেশনে এই চ্যালেঞ্জটা ফেস করিনি যে আমাদের কোনো প্লেয়ারই তখন ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল না, ইন্টারন্যাশনাল স্টার ছিল না। তার ফলে আমরা সাংবাদিকরা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিলাম। বাংলাদেশের যত বড় স্টার, বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের কাছেও এই আরিফুর রহমান বাবু, ফরার টিটু বা টু সাম এক্সটেন্ট মুস্তাফা মোহন খুব গুরুত্বপূর্ণ, যে কী লিখে দিবে, কী বলবে। মানে এখন যেটা হচ্ছে, এরা যেহেতু বিগার স্টার হয়ে গেছে, ফলে তাদের অনেকের কাছে এটা খুব ম্যাটার করে না আসলে। মানে আমি করতে বলছি, আমি জাস্ট মানে একাডেমিক আলোচনা, রিয়েলিটি হচ্ছে যে খুব ম্যাটার করে না। ধরেন সাকিবের কাছে কিন্তু খুব ম্যাটার করে না, বিকজ হি গেটস হিজ ইন্টারন্যাশনাল এটা একটা বিষয়। দেন এগেন গেমটা এত বড় হয়ে গেছে এবং এরা এত পপুলার, যেমন আজকে এখন চাইলে বাংলাদেশে কি ক্রিকেট প্লেয়ারের এগেনস্টে কিন্তু আসলে কেউ মানে কোনো পলিটিক্যাল পার্টি দাঁড়াতে পারবে না। বিষয়টা হচ্ছে এরকম, জনপ্রিয়তা এইসবের কারণে সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক, ফলে তারপর এন্ডোর্সমেন্ট আসছে। আপনি ধরেন দিনে বিজ্ঞাপন 10টা বিজ্ঞাপনের লোকের সঙ্গে কথা হয়, 5টা পার্টিতে যাইতে হয়, দোকান ওপেন করতে হয়, অনেক কাজ। এই কারণে হয় কি, তারা সাংবাদিকদের সঙ্গে ওই ঘনিষ্ঠতা করার জন্য যে সময়টুকু প্লেয়ারদের দেওয়া দরকার বা আমরা ওইটুকু আসলে অ্যাক্সেস এখন পাওয়া যায় না, বাট তারপরও আছে। তো এটা আরেকটা আলোচনা, অন্যদিন আমরা বড় করে আলোচনা করতে পারি। টিটু ভাই, খালি তো সময় শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশের টেলিভিশনের বিবর্তনটা কিভাবে দেখেন? টেলিভিশনের বিবর্তনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, কারণ আমি একটা সময় যখন শুধু বাংলাদেশ টেলিভিশন ছিল, আমি বিভিন্নভাবে আমার যাওয়ার সুযোগ হয়েছে, এবং শেষ সময়টা তোমরা জানোই যে আমি বাইরে চলে যাওয়ার আগে বছর 1.5 ধারাভাষ্য করেছি। তখন তো স্কোপ অনেক কম ছিল, করেছি। তার আগে টুকটাক এটা সেটা করতাম, স্টুডেন্ট লাইফে অনেক কিছুই করতাম। যাই হোক, তো আমি ঘুণাক্ষরেও ভাবিনি যে আমাকে এতগুলি টেলিভিশন স্টেশন হজম না, শব্দটা চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে দেখতে হবে। তো এটা ভালো, আমাদের জন্য অনেক ভালো। টেলিভিশনের এতগুলো তোমাদের স্যাটেলাইট চ্যানেল, এতগুলো চ্যানেল, সেখানে আমাদের জন্য এটা গর্বের ব্যাপার। বাংলাদেশে এতগুলো, পৃথিবীর খুব কম দেশে আছে এতগুলো চ্যানেল। হ্যাঁ, আমি বিদেশে থেকেই বুঝি এটা। তো এই বিবর্তনে আমাদের একটা লাভ হয়েছে, কিন্তু অতটা লাভও হয়নি। যেমন স্পোর্টসে যদি আমরা আলোচনাটা থাকি, আমাদের আশা ছিল যে বাংলাদেশ টেলিভিশন থেকে যখন টেলিভিশনটা আরও অনেক টেলিভিশনে যাবে, অন্তত ধারাভাষ্যটা আন্তর্জাতিক মানে পৌঁছবে, এই সুযোগটা আমাদের ছিল। সেটা বোধহয় হয়নি, এটা অত্যন্ত সেই অর্থে হয়নি, সেই জায়গাটায় পৌঁছেনি। তারপরে স্পোর্টসের যে অনুষ্ঠানগুলো, এখানে হয়তো কিছু কিছু এগিয়েছে। আজকে যে টক শো গুলো হচ্ছে বা স্পোর্টসের যে নিউজ চ্যানেল, ঘন্টায় ঘন্টায় আমি স্পোর্টসে থাকছি, ওভারঅল যেটা টেলিভিশন চ্যানেল এক একটা বাড়ার অর্থই না যেটা আমাদের ক্ষতি করছে, এটা তো খারাপ কিছু আমি দেখি না। কিন্তু ওই তুলনায়
যেটা মামুনের প্রসঙ্গে একটু ব্যাক করি আমি, যে মামুন বলছিলেন যে টিভি মিডিয়াতে টিভিতে ওই ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার সুযোগটা কম এবং সেটা ছাড়াও চলছে। কিন্তু আমি যতদূর জানি পৃথিবীতে, এটা তারাও জানে, বাবু অবশ্যই জানে, মামুন জানে, তুমিও জানো, সেটা হচ্ছে যে পৃথিবীতে যারা সত্যিকার অর্থে বড় সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক, তারা সামহাও পার্সোনাল রিলেশনশিপটা তাদের ওই লেভেলে থাকে, স্টার লেভেলে। এখন সাকিব যত বড় স্টারই হোক আমাদের দেশে, তুমি তোমার অবস্থানটা যদি সাংবাদিক হিসাবে ওই পর্যায়ের হয় আন্তর্জাতিকভাবে, সেটা হতে পারে তুমি ভারতে পরিচিত, পাকিস্তানে পরিচিত, তখন সাকিব তোমার কাছে খুব ফেলনা বিষয় হবে না, কারণ তোমাকে আন্তর্জাতিকভাবেই সে দেখবে। সাকিব ওই যেটা মামুন বললো, কথাটা সত্যি, আমি মেনে নিয়ে বলছি যে এত বড় স্টার ছিল না আমাদের সময়, ইন্টারন্যাশনাল স্টার। আমি নিজেকে যদি ইন্টারন্যাশনাল লেভেলে নিতে পারি সাংবাদিক হিসেবে, তখন কিন্তু সেও আপনাকে গুনবে অবশ্যই, রাইট। বাবু ভাই, আমাদের এই পেশায় প্রিন্ট এবং ইলেকট্রনিক্স দুটো পেশাতেই অনেক প্রতিশ্রুতিবান ছেলেপেলে এসছে। তাদের উদ্দেশ্যে যদি আপনি বলেন যে পেশাদারিত্বের জায়গাটা এবং তাদের কাজ করার যে সুবিধা টুবিধা। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমাদের কিন্তু একটা ভালো বাঞ্চ এসছে, প্রিন্টেও আছে, টিভিতেও আছে। যেহেতু আমরা টকশো করি, টিভি চ্যানেলগুলোতে যাই এবং তাদের সঙ্গে প্রতিদিনই প্রায় মাঠে দেখা হয়, কথা হয়। টিটু ভাই যে সমস্ত সহজাত গুণাবলীর কথাগুলো বললেন, যেগুলো একেবারে অপরিহার্য, সেগুলো মানে অনেকের না থাকুক, বেশ কয়েকজনের আছে। এখন যেটা হয়, পেশাদারিত্বের জায়গা থেকে যদি আপনি বলেন, প্রথম হচ্ছে আপনার দায়িত্ব সচেতনতা, দায়িত্ববোধ, এবং সবচেয়ে বড় আমরা যেটাকে বলি প্রফেশনাল অনেস্টিটা থাকতে হবে, যে আমি আমার কাজের প্রতি শতভাগ সিনসিয়ার এবং সৎ থাকবো। তার চেয়েতেও আমি যেটা প্রথম মনে করি যে ক্রীড়া সাংবাদিকতা হচ্ছে, টিটু ভাই যেমন শুরুতে একটা জায়গায় একদম খুব বোল্ডলি বললেন যে এর আগে আসলেও হতো না, আমি জোর দিয়ে বলতে চাই, ক্রীড়া সাংবাদিকতা, খেলাধুলাকে না ভালোবেসে ক্রীড়া সাংবাদিক হওয়া যায় না। নট নেসেসারিলি আপনাকে খুব ভালো ফুটবলার হইতে হবে, আপনি ভালো ক্রিকেটার হবেন, ভালো শাটলার হবেন, ভালো সুইমার হবেন, কিংবা হকি খেলতে জানবেন, তা না। বাট আপনার ক্রীড়া বোধ, ক্রীড়া প্রেম, এটা থাকতেই হবে, এর বিকল্প নাই। এই জায়গাটাতে মনে হয় একটু ক্রীড়াপ্রেমের যে বিষয়টা বললেন, ক্রীড়াপ্রেমে ঘাটতি থাকলে যেটা হবে, আপনি আসলে এটার প্রতি তাগিদ অনুভব করবেন কম। আপনার ডেইলি কাজটা, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের একটা বড় অংশের, আমি অনুভব করি আমার 2 যুগের বেশি অভিজ্ঞতা থেকে, এখনকার সময়ের একটা বড় অংশের যেটা মনে হচ্ছে জাস্ট একটা ক্লারিক্যাল জবের মতো, যে আমি এসছি, আমার অফিস আমাকে পাঠিয়েছে অ্যাসাইনমেন্ট, আমি সেরে চলে গেলাম। কিন্তু টিটো ভাই যেটা বললেন যে ক্রিকেটারদের সাথে সম্পর্ক, ফুটবলারদের সম্পর্ক, এই সম্পর্কটা আপনি তখনই, যেটা মোস্তফা মামুন বলেছেন, ভেরি মাচ কারেক্ট, যে এখন সাকিব চিন্তা করে আমি তো বিগ ব্যাশ খেলি, IPL খেলি, আমার বাংলাদেশের একজন ক্রীড়া সাংবাদিক যদি আমাকে একটু সেভাবে হাইলাইট না করে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু সেই সাংবাদিকের যদি ওই তাগিদটা থাকে এবং ক্রীড়া বোধ থাকে, ক্রীড়া প্রেম থাকে, সাকিব কিন্তু জানে যে কারা তাকে শুরু থেকে ভালো মতো চিন্তা, আপনিও জানেন, সাকিব মাশরাফিদের সাথে একান্তে কথা বলবেন, তামিম, তারা জানে যে এই সাংবাদিক তারা জানে, ব্যক্তিগত আলাপচারিতা তারা স্বীকার করে যে আমরা অমুককে দেখেছি মাঠমুখিতায়, তারা আমাদেরকে ফলো করেছে, আমরা যখন বিকশিত হয়েছি তখন তারা দেখেছে। এখনকার প্রজন্ম সম্পর্কে সময় একদম কম, মামুন বলতে পারে না। ক্রীড়া প্রেমের কথা বললো, আমি জানি যে আপনি রাগবি খেলা কিভাবে হয় এত জনপ্রিয় কারণ নিউজিল্যান্ডে, এর জন্য ছুটিও নিয়েছেন। না, ক্রীড়াপ্রেম বাবু যেটা বললেন, এবং এটা আমিও সব জায়গায় বলি, বা আমি যে আমার কাছে যখন তরুণ যারা অনেকে আসে মানে সাংবাদিকতা করতে চায়, কারণ এটা এখন একটা লাভজনক পেশা, মানে অনেকটা লুক্রেটিভ পেশা আর কি, বাংলায় বললে খারাপ শোনায়, ইংরেজিতে বললাম যে মোটামুটি একটা কেরিয়ার ভাইবল, একটা কেরিয়ার করা যায়, একটা পড়াশোনা করে কেরিয়ার করা যায়। এই কারণে যেটা হয়েছে কি, ওই যে বাবু যেটা বললো চাকরি, এখন এই মিডিয়া বড় হওয়ার কারণে, তার কর্পোরেটাইজেশনের কারণে দেখা গেল অনেকে হয়তো ব্যাংকের চাকরি করতো, তার অপশন হিসেবে একটা স্পোর্টসের চাকরিটা ভাবে, মানে ক্রীড়া সাংবাদিক চাকরি, আবার এর সঙ্গে বাড়তি খেলা দেখা যাবে, ফ্রি তারকাদের কাছে যাওয়া যাবে, দেশ বিদেশ ঘোরা যাবে, এটা বোনাস, এবং টাকা পয়সা মোটামুটি ভালোই পাওয়া যায়। হ্যাঁ, এখন যেটা হয়েছে, এইসব কারণে হয় কি, যে অনেকে এটাকে, তার হয়তো ক্রীড়াপ্রেম ছিল না, শুধু স্পোর্টস জার্নালিস্ট হওয়ার জন্য সে হয়তো 2-3 মাস একটু খেলা ফলো করে চলে আসলো, ঠিক আছে। তো আমি যেটা করি, আমি এর সময় আমি প্রথমেই বলি যে আমি জানতে চাই সে কতটা খেলা দেখে। সো এটা খুব ইম্পর্টেন্ট, কতটা খেলা দেখা, মানে খেলা দেখা ওই খেলা দেখতে গেলে আপনার মধ্যে ক্রীড়া বিশ্লেষণের বোধ তৈরি হবে, আর লেখাটাকে এগুলো হয়ে যাবে। আপনার যদি খেলা ভালোবাসা থাকে, ওই ক্রীড়া বোধ থাকে, তাহলে লেখা আমার কাছে মনে হয় যে গল্প লেখা, ওটা রকেট সায়েন্স না, ওটা মোটামুটি একটা কমন সেন্স ইউজ করা। আমার শেষ প্রশ্ন হলো যে আমি 2006-এর দিকে আর্কাইভ নিয়ে একটা স্টোরি করেছিলাম, বিসিবিতে জমা দিয়েছিলাম, দুর্ভাগ্যজনক সেটা পুরস্কার পায়নি।
সেখানে কাজ করতে গিয়ে দেখলাম যে আমাদের আপনার হাত ধরে আসা টিঙ্কু ভাই, খন্দকার তারেক এবং আরেকজন ফটোগ্রাফার আছে, তিনজন, নজরুল নাজমুল হোসেন কিরণ, আমাদের বন্ধু। এই তিনজন ক্রীড়া সাংবাদিকের কাছে বাংলাদেশের ক্রীড়ার যে দুর্লভ ছবি আছে এগুলো যদি রাষ্ট্র সংগ্রহ না করে, আপনি কি মনে করেন যে বাংলাদেশের ক্রীড়ার ইতিহাসটা সঠিকভাবে উঠে আসবে? এটা আমার একটা প্রস্তাবনা ছিল। আমি 4 বছর আগে যখন দেশে আসি, আমি এটা নিয়ে আলোচনা হয়েছিল কিরণের সঙ্গে। নজমুল আমিন কিরণ আমাদের সবারই খুব ঘনিষ্ঠ মানুষ, হ্যাঁ, কাছের লোক। আমার একটু সিনিয়র হলেও আমার বন্ধু সমসাময়িক। তো কিরণের অসাধারণ অনেক ছবি আছে, বিশেষ করে পেপার কাটিং। সে একটা মানে এটা অনেকে জানি আমরা বাংলাদেশে। তারপরে তারও আগে প্রফেশনালি বাংলাদেশে হ্যাঁ স্পোর্টস ফটো জার্নালিজমে খন্দকার তারেক, ক্রীড়া জগতের তারেক ভাইয়ের অসংখ্য ছবি আছে। তারপরে আমার সময়টায় সেই 91-তে আমি শামসুল হক টেঙ্কু, যিনি আজকে বাংলাদেশের অত্যন্ত নামী একজন ফটো সাংবাদিক, যার অনেক কৃতিত্ব। আমাদের আজকের কাগজের যে খেলাধুলার বা ভোরের কাগজে খেলাধুলার পাতার যে জনপ্রিয়তা, যে অসম্ভব জনপ্রিয়তা, সেখানে টেঙ্কুর অবদান অনস্বীকার্য, অস্বীকার করাই যাবে না। আমরা একটা টিম হিসাবে কাজ করতাম, একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করতাম, টেঙ্কুকে দিয়ে অনেক অসাধারণ কাজ করাতাম, যেটা হয়তো সে অন্য কাগজে গেলে করতে পারতো না, অন্য কিছু করতে হতো। তো এই ব্যাপারগুলি, এই তিনজনের যে অবদান তুমি যেটা বললা, এটা একটা চমৎকার প্রশ্ন, চমৎকার প্রস্তাব যে এটি সরকারকে ইমিডিয়েটলি ভাবা উচিত। সরকার বলতে আমাদের যে স্পোর্টস উইং যেটা আছে, ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ, আমি জানি না এটা কার দায়িত্বে পড়ে, বা ক্রীড়া বাবু ভালো বলতে পারবে, বা ক্রীড়া অধিদপ্তর যার অধীনেই পড়ে, আমাদের এই ধরনের একটা আর্কাইভ বা লাইব্রেরি ফরম্যাটে যাওয়া উচিত, যেখানে এই তথ্যগুলি, এই কালেকশনগুলি রেফারেন্স হিসাবে সেখানে থাকবে। আমাদের শুধুমাত্র সাংবাদিকরা তো শিখবেনি, তরুণ প্রজন্মে তারা অনেক কিছু জানবেন ইতিহাস, একই সঙ্গে সেগুলি আমাদের পাঠকদের জন্য, আমাদের যারা স্পোর্টস জানতে চায়, ইতিহাস জানতে চায়, কিংবা এখন প্রতিটা ইউনিভার্সিটিতে সাংবাদিকতা পড়ানো হচ্ছে, পরবর্তীতে ওই স্টুডেন্টরাও তো সেই রেফারেন্সগুলো নিয়েই পড়াশোনা করবে। অবশ্যই এগুলো অনেক কাজে লাগবে আমাদেরকে। আমরা কেন এটা পাচ্ছি না? আমি ফরহাদ টিটু, আরিফুর রহমান বাবু এবং মোস্তফা মামুন, আপনাদের সময় দিতে চেয়েছিলাম, কিন্তু সময় যে কীভাবে চলে গেল বুঝলাম না। সুতরাং শেষ করতে হচ্ছে আজকের এই অনুষ্ঠান। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আড্ডাটা কেমন লাগলো? আমার কাছে অন্ততপক্ষে হোস্ট হিসেবে ভালো লেগেছে, আমি আশা করি আপনাদেরও লেগেছে। তবে এই অনুষ্ঠানটি যারা দেখেছেন তারা আপনাদের বন্ধুদের বলবেন, আর যারা দেখেননি, দেখতে চান, তারা ভিজিট করতে পারেন এনটিভি অনলাইন www.ntvbd.com। আজ এখানে শেষ করলাম এই অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় চাইছি। আমি নাসিমুল হাসান, আমাদের আজকের তিন অতিথি ফরহাদ টিটু, আরিফুর রহমান বাবু ও মোস্তফা মামুন।